শুনতে কি চাবে তোমায় আবারও স্বাগত। আজকে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প নিখরচায় জলযোগ। গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব। সেই থেকে নকুর মামার মাথায় টাক, ফাঁক করছি সে কথা একদিনে। চালবাজি করতে গিয়ে চালের ফাঁকিতে বানচাল হয়ে মাথার আট চালায় ওই ফাঁক। সেদিন যে হাল হয়েছিল, যা নাজেহাল হতে হয়েছিল আমাদের, কি তার বলবো। 11:30 থেকে সারি বেঁধে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঘোড়ার ধাক্কা সয়ে কত তপস্যার পর তো ঢুকলাম খেলার গ্রাউন্ডে। ভিড়ের ঠেলায় পকেট ছিঁড়ে যা ছিল সব গড়িয়ে গেছে গোড়ের মাঠে। মানে মামার পকেটের যা কিছু ছিল, আমার পকেট তো এমনিতেই গোড়ের মাঠ। ছিন্ন হয়ে ক্যালকাটা গ্রাউন্ডে ঢুকেছিলাম, ভিন্ন হয়ে বেরুলাম খেলার শেষে ওই ভিড়ের ঠেলাতেই। ভাগ্যিস মামা ছিলেন হুঁশিয়ার, খাড়া ছিলেন গেটের গোড়ায়, তাই একটু না আগাতেই দেখা মিলল। নইলে এই গোলের মধ্যে, মানে মোহনবাগানের এত গোলের পর আবার যদি মামাকে ফের খুঁজতে হতো, তাহলেই তো আমার হয়েছিল। আমার হাঁক ডাকে কতজনার সাড়া মিলত, কতজনার কত মামাই যে অযাচিত এসে দেখা দিতেন কে জানে। এই জনসমুদ্রে আমি নিজেই হারিয়ে যেতাম কিনা তাই বা কে বলবে। আমার নিজের খেই হারিয়ে গেলেই তো হয়েছিল। মামা বললেন, একটু চা না হলে তো আর বাঁচি নে রে, যা তেষ্টা পেয়েছে। বাপ, গলা শুকিয়ে যেন কাঠ মেরে গেছে, জিভ টিপ সব শুকতলা। আমারও তেষ্টা লেগেছে মামা, আমি বলি। তবে চা যদি নেহাত নাই মেলে শরবত হলেও আমার হয়। হ্যাঁ, শরবত। বলে চায়েরই পয়সা জুটছে না তো শরবত। নকুর মামা চেঁচান। দুয়ানা পয়সা হলে এক কাপ চা কিনে দুভাগ করে খাওয়া যায়, গলাটা একটু ভিজিয়ে বাঁচি, দুজনেই বাঁচি। আছে নাকি তোর কাছে দুয়ানা? না মামা। একটা দুয়ানিও নেই? একদম না? দেখেছিস ভালো করে? তা দুয়ানি না থাক, দুটো আনি। দুটো আনি হলেও তো হয়। হ্যাঁ, তাও না? একটা আনিয়া দুটো ডবল পয়সা নেই কো? আচ্ছা, তবে চারটে ডবল পয়সা তাই দে। তাও পারবি নে? তাহলে ডবলে আর বেডবলে মিলিয়ে বার কর। মোটের ওপর যে করেই হোক 8টা পয়সা হলেই তো হয়ে যায়। তবুও ঘান্নাচ্ছিস, তাও নেই? তাহলে ফুটো পয়সাই সই, তাই বার কর দেখি 8টা, তাহলেই হবে, তাতেই চালিয়ে নেবো কোনো রকমে। না মামা, আমার পুনঃ রুক্তি। আহা, প্রাণে যেন আমার চিমটি কেটে দিলেন। কেতাত্তা হলুম। মামা ভ্যাংচা নামায়। না মামা। কার্জন পার্কের কোন অবধি মামা চুপচাপ আসেন, আধ মরার মতন। তারপর চৌরঙ্গির মোড়ে পৌঁছতেই যেন চানকে ওঠেন আবার। তোদের পাড়াতেই যাই, সেখানকার চায়ের দোকানে নিশ্চয়ই তোকে ধার দেবে। তোর চেনাশোনা লোকজন সব, ভাব সব আছেই। তাই চল, চা না পেলে আজ আমি বাঁচবো না, পঞ্চত্ব লাভ করবো, দেখিস তুই। আমার পাড়ার চাওলারা? তুমি তাদের চেনো না মামা, এমন খুঁতখুঁতে লোক আর হয় না। এত কেপ্পন তুমি 7 জন্মে দেখনি। আর এমনি হুঁশিয়ার যে তুমি যদি সিগারেট ধরাতে যাও আর দেশলাইয়ের বাক্স চাও না, তারা বাক্সের বদলে শুধু একটা কাঠি দেবে তোমাকে, আর খোলটা শক্ত করে ধরে থাকবে হাতের মুঠোয়। বাক্সটা হাতছাড়াই করবে না, 1 মিনিটের জন্য নয়, ধার দেয়া দূরে থাক, কেবল তার ধারে কাঠিটা ঘষে তোমার সিগারেট ধরিয়ে নাও, ব্যাস। দেশলাইয়ের গায়ে ঘষতে দেবে কেবল, কিন্তু দেশলাইয়ের কাছে ঘেঁচতে দেবে না তোমায়। এমনই মারাত্মক লোক সব। বলিস কি রে? এই বয়সেই সিগারেট খাওয়ার বিদ্যা হয়েছে? গোফ না গজাতেই বিড়ি ধরাতে শিখেছো বটে? মামা ভারী খাপ্পা হয়ে ওঠেন। বারে, তা আমি কখন বললুম? এ তো আমার চোখে দেখার কথাই বলছি। চেখে দেখার কথা বলেছি কি? আমি আপত্তি করি। খাসনি? খাসনি তো? খাসনে তো? তাহলেই হলো, না খেলেই ভালো। তুই আমার একমাত্র ভাগ্নের নষ্টা জানি, কিন্তু অদ্বিতীয় তো। তোর মতো মার্কা মারা আর একটা তো আমার নেই। তুইও যদি সিগারেট ফুঁকে অকালে যাদবপুর হয়ে কেটে পড়িস, অবশ্যই দুঃখে আমি মারা যাবো না তা ঠিক, কিন্তু তাই বলে টিবি হওয়াটা কি ভালো? তুইও যদি টিভিতে এসে যাস, সান্ত্বনা দেবার মতন আর ভাগ্নে আমার থাকবে বটে। কিন্তু ভাগে যে একটা কম পড়বে তাও বটে। ভয় নেই মামা, আমি তোমার ভাগবো না, জানাতে হয় আমায়। আমার ভাগ্যি। এখন আয়, এখানে বসে নিখরচায় চা খাবার একটা বুদ্ধি বার করি। নকুর মামা বলেন। দুজনে মিলে তখন মাথা খাটাই আমরা। ভিকিরি হলে যেমন ভেক এসে পড়ে, ফকির হলেই তেমনি যত ফিকির দেখা দেয়। শোন, এক কাজ করা যাক। মামা বাতলান। তুই যেন অজ্ঞান হয়ে পড়েছিস এই রকম ভাব দেখাবি, অ্যাক্টিং করবি আর কি। আমি তোকে ধরে ধরে নিয়ে যাবো একটা চায়ের দোকানে, কিংবা ঢুকবো কোনো একটা রেস্তোরাঁয়। কি রকমের অ্যাক্টিং? প্রথম অঙ্কের আগেই আমার প্রস্তাবনা। ভালো করে বুঝিয়ে দাও আগে। ডালুদের হিস্ট্রি হতে দেখেছিস তো?
আমার ডালুদি, তোর ডালু মাসি রে। তুই সেই ডালুদির মতন সেই রকম গান আঁটতে থাকবি, হাত পা কাঁপাবি। যদি কাছে পিঠে কেউ না থাকে তো হাত পা ছুটতে শুরু করতে। নকুর মামা নকুরু, আমি সংস্কৃত করে বলি, তারপরে ফের ব্যাখ্যা করে দিই সোজা বাংলায়। অমন কার্যটি করো না, কদাপি না। হিস্টেরিয়া হচ্ছে মেয়েলি ব্যাপার, ছেলেদের ওসব রোগ কি কখনো হয়? কখনো না। না হয় না, তোকে বলেছে ছেলে মাত্রই তো একটি রোগ, ROGUE। মামা সাদা বাংলায় বলে সিধে ইংরেজিতে বুঝিয়ে দেন ফের। সঙ্গনসভা দীক্ষাতে রাখ, এখন যা বলছি তাই কর। আমি তোকে ধরাধরি করে নিয়ে যাব চাখানায়। এই তো গেল প্রথম দৃশ্য। তারপর আমি যা যা বলি, যা যা করি দেখতেই পাবি। তুই ভান করবি আর আমি ভনিতা করব, কিন্তু আর চোখে দেখে রাখবি সব ভালো করে, কেন না? হিস্ট্রিয়া বানিয়ে আমার লাভ। সমস্ত দৃশ্যটা মনুষ্যককে দেখেই এমন আমার বিশ্বদৃশ লাগে, বিষের মতন লাগতে থাকে আমার। দেখতেই পাবি, হাতে নাতেই দেখবি। হিস্টেরিয়ার দাবাই হলো গরম দুধ, চা, টোস্ট, কেক, কারি, চপ, কাটলেট, পুডিং, পোচ, ডবল মামলেট, ফিশ ফ্রাই ইত্যাদি ইত্যাদি। আর বলো না, আর বলো না, বলতে না বলতেই আমি চলকে উঠি, রাজি হয়ে যাই তৎক্ষণাৎ। কিন্তু মামা, সে তো হলো আমার খাওয়া, তারপর তোমার দশা কি হবে তারপর? আরে সেই কথাই তো বলছি রে। আমি যা যা করি বলি দেখে শুনে মনের মধ্যে টুকে রাখবি ভালো করে। বলছি কি তবে? আরে তার পরের দোকানটাতেই তো আমার পালা, তখন আমার হবে হিস্টেরিয়া আর তোকে করতে হবে আমার তদারক। বুঝেছিস রে হাদা? জলের মতন বলেই আমি একগাল হাসি, হেসেই হাঁটা বুঝিয়ে ফেলি তক্ষুনি। অমন হাঁ করে মামার ব্যাখ্যাটা শুনছিলাম বলেই না ওই হাদা অপবাদ শুনতে হলো আমায়। ধন্য মামা ধন্য, এমন না হলে মাথা মুক্ত কণ্ঠে আমার প্রশংসাপত্র বিলাই। এত বুদ্ধি ধরো তোমার ধরে? আরে আপনি কি দেখলি আমার মাথার? মাথা নাড়েন মামা। মাথা তো নয়, যেন স্যার জন মাথাই। বুদ্ধির একটি আট চালা এটি, 8 রকমের চাল খেলছে এখানে সব সময়, বুঝেছিস? তারপর আমাদের মা ভাগ্নের অভিযান শুরু হলো। অভিনয়ের দায় পড়ল আমার। প্রাথমিক শুশ্রূষার ভার নিলেন মামা। বিন্টিং স্ট্রিট ধরে প্যারাডাইজ সিনেমার ধার দিয়ে আরম্ভ হলো আমাদের। আমার হাত পা কাঁপতে থাকলো। ডালু মাসির মতোই যত ডালপালা নড়তে লাগলো আমার। দাঁতে দাঁত লেগে গেল, চোখ বুজে এলো দেখতে না দেখতেই। নকুর মামা আমাকে সযত্নে ধরাধরি করে এক চায়ের দোকানে এনে বসালেন। চেয়ারটায় বসতেই আমি এলিয়ে পড়লাম। নকুর মামা যাতে আমি গড়িয়ে মাটিতে না পড়ি লক্ষ্য রাখলেন সেদিকে, আর জামার গলার দিকের বোতামগুলো খুলে দিলেন আমার। দোকানের টেবিলে সেদিনের যে খবরের কাগজ পড়েছিল, কাউকেও একটিও কথা না বলে নকুর মামা তাই দিয়ে সজোরে হাওয়া করতে লাগলেন আমায়। আমিও উহ আহ ইহ ওহ এ ওহ স্বরবর্গের থেকে এইরকম এক একটা বিচ্ছিরি আওয়াজ বার করতে লাগলাম যে বলবার নয়। ও মা মাগো, ও মামা গো, তার স্বরে বেরোতে লাগলো আমার। তারিদ বার্তার মতোই চাপা যায় না কিছুতেই। দেখে শুনে ব্যস্ত হয়ে উঠল দোকানদার, সেই সঙ্গে দোকানে বসে যারা চা খাচ্ছিল তারাও। কি হয়েছে, কি হয়েছে? হিস্টেরিয়া আছে ছেলেটার, জানালেন মামা। হিস্টেরিয়া? কি সর্বনাশ! নাও এমন কিছু নয়, ভাবনার কিছু নেই। খালি একটু হাত পা চালাবে, চেঁচাবে, এই রকম। তারপর 2-1 ঘন্টার মধ্যেই সেরে যাবে আপনা থেকেই। 2-1 ঘন্টা শুনেই তো আর্তনাদ করে উঠলো দোকানদার। 2-1 ঘন্টা কি গো? না না, ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে পড়বে এক্ষুনি। তারপর শির দ্বারা বেঁকে যাবে। ধনুষ্টঙ্কারও হতে পারে হয়তো, তবে ভাববেন না আপনারা, ঘাবড়াবেন না কিছু। সাধারণত ধনুষ্টঙ্কার বড় একটা হয় না, কিন্তু ছোট একটাও তো হতে পারে। কাটলেট হাতে করে একজন এগিয়ে এলো। সেটা খুব ভালো নয়, অন্তত দেখতে শুনতে ভালো নয় নিশ্চয়ই। দেখতে না দেখতে ভালো না সে কথা ঠিক, সায় দিলেন মামা। শির দ্বারা বেঁকে যাওয়া কি দেখতে কখনো ভালো হয়? সে ভারী মিষ্টি সত্যি। চায়ের দোকানে ঋতর ভদ্র সবাই এসে ঘিরে দাঁড়ালো। মামা আরো জোরে জোরে হাওয়া করতে লাগলেন আমায়। কি করলে সারে? ওষুধ টষুধ কিছু নেই এর? জিজ্ঞেস করলেন এক ভদ্রলোক। এর আর ওষুধ কি, এমনিতেই সারবে, শুধু একটু সময় নেবে খালি, এই যা। ধাক্কাটা কেটে গেলে সামনে উঠবে আপনি। তবে বলকর কিছু একটা ওর পেটে পড়লে তার আগেই হয়তো সামলানো যায়। দুধ টুধ আছে, দিতে পারেন একটু গরম করে। নিদেন 1 কাপ চা, গরম হলেও চলে। 1 গ্লাস গরম দুধ এলো, চিনি মেশানো। 1 পেয়ালা চাও পেলাম। চাটা আর আমি খেলাম না, অকারণ নষ্ট যায় কেন, তাই কষ্ট করে মামাই সেটা মারলেন। সহানুভূতি পরবশ একজন বললেন, শুধু দুধে কি হবে, একটু পাউরুটি ফেলে দাও ওতে, কিংবা একটা মামলেট করে দাও না ছেলেটাকে। পেটে কিছু শক্ত খাবার না পড়লে কি শক্তি আসে? মামলেট পড়লেই সামলে উঠবে মনে হচ্ছে।
আচ্ছা আমিই দিচ্ছি দাম, ওকে দাও ওকে একটা মামলেট, ডবল ডিমের মামলেট। বলতে মামা লেট খেলো না একটুও। মনে মনে আমার ধন্যবাদ জানালাম, এমন না হলে মামা। মামলেট খেয়ে সামলালাম সত্যিই, কিন্তু একটুখানি ওতে কি এই প্রচন্ড খিদে মেটে? ফের আমার উপসর্গগুলি ফিরে আসতে লাগলো। আবার আমি অজ্ঞান হওয়ার মতন হলাম, এলিয়ে পড়লাম চেয়ারে। হাত পার খিচুনি শুরু হলো আবার। একটু ঘোলের শরবত করে দিতে পারেন, এই ব্যায়ামে ঘোলটা খুবই উপকারী। মামা বললেন যেন একটু নিরুপায় হই। অবশ্যই অভাবে মাংসের জুস কি মুরগির শুরুয়া হলেও হয়। চায়ের দোকানে আর ঘোলটোল কোথায়? অভাবে মাংসের ঝোলই এলো, কয়েক টুকরো মাংসও এলো, সেই সঙ্গে 2-3 পিস রুটিও এসে গেল তার সঙ্গে। এলো চা। খেয়ে টেয়ে সত্যি এবার আমি চাঙ্গা হলাম। পায়ে জোর এলো, গায়ে জোয়ার। এতক্ষণে আমার হিস্টেরিয়া ছাড়লো। উঠে দাঁড়ালাম আমি, ছাড়লাম সেই দোকান। পাড়ি দিলাম আমরা আর একটায়। পরেরটা একটা রেস্তোরাঁ। এবার ছিল মামার অসুখের পালা। আমার সমস্ত দুর্লক্ষণ তখন দেখা দিল মামার, আর আমি তার হেফাজতে রইলাম। রেস্তোরাঁর এক কোণে মামাকে বসিয়ে গলার বোতামগুলো খুলে দিলাম পটাপট। খবরের কাগজের অভাবে নিজের শার্ট খুলেই হাওয়া করতে লাগলাম। নার্সিংয়ের আমার মেডিজি এই শার্ট কাট। অনেক লোক ছিল দোকানটায়, কিন্তু কেউ আমাদের দিকে লক্ষ্যই করলো না। মামা, তোমার উহাগুলো তেমন জোর হচ্ছে না, শুনতেই পাচ্ছে না কেউ। ফিসফিস করলাম আমার কানে কানে। তুই কি লাগিয়েছিস বলতো? শার্ট দিয়ে পিটোচ্ছিস খালি আমায়, এই কি তোর হাওয়া করা নাকি? ফিসফিসে জবাব দিলেন মামা। জামার লাগিয়েছিস বাপু, তোর জামার, আমি তো মারা গেলাম। বলে ওরই এক ফাঁকে চট করে নিজের নাকে একটু হাত বুলিয়ে নিলেন। হাত পা খিচুনির আগেই মামার দাঁত মুখের খিচুনি দেখা গেল। দেখতে হলো আমাকেই। বারে আমারও রাগ হয়ে যায় সত্যি। হাওয়া করতে গিয়ে তার চোটে যে জামার এতগুলো বোতাম মুড়ে গেল আমার, তার কোনো কথাই নেই। আমার এই স্বার্থত্যাগটা যেন কিছুই না। মামার এই সেলফিশনেস আমার ভারী খারাপ লাগে। তাহলেও মনে লাগলেও নিজের অভিমান দমন করে আমি বলি, চেয়ারে তুমি কাত হয়েছো ঠিকই, কিন্তু তোমার কাতরানি বাপু মোটেই ঠিক মতো হচ্ছে না, জুৎসই হচ্ছে না একেবারেই। দোকানের মালিকের কানে না গেলে কি করে হবে? তারপর মামা সত্যি সত্যিই ছাড়লেন একটা যা। রাত বিরেতে ছাদের উপর বেড়াল ছানা যেমন ছাড়ে, সেই রকম একখানা আওয়াজ। পটাপট আরো কোটা কতক বোতাম ছিঁড়ে গেল আমার। ছিঁড়ল আমার হাওয়ার ঠেলাতেই, কিন্তু আমি গ্রাহ্যই করলাম না। কারো অসুখ বিসুখে নিজের লাভ ক্ষতির দিকে তাকালে চলে না। তাই আমি জামার দিকে তাকালাম না, মামার দিকেও না। মামা নাক মুখ ছিটকালেন, কিন্তু কি করব? শক্ত রোগীকে কি কখনো জামাই আদর করা যায়? চিচি গলা শুরু করে মামা হাউমাউ করে উঠলেন শেষটায়। মিমি মিয়াও। অমন করে ডাকলে স্বয়ং মা জগদম্বাই এসে দেখা দেন, আর মিয়ানা এসে পারে? এগিয়ে এলো দোকানদার। হে কি, এসব কি হচ্ছে এখানে? এটা কি তোমরা ওস্তাদির আখড়া পেয়েছো নাকি? গলা ভাঁজ করার জায়গা পাওনি? গানের কসরতের জায়গাটা নয়, বলল লোকটা। অসুখ করেছে মামার, আমি জানালাম। অসুখ করেছে তো এখানে কি? এখানে কেন? ডাক্তারখানা নিয়ে যাও। সোজা পথ দেখালো সে। ওই যে সামনেই তো ডাক্তারখানা, চোখের সামনেই, দেখছো না? ওষুধে সারবার অসুখ এটা নয়, আমি বলি। এ হলো কে হিস্টেরিয়া। ভালো মন্দ কিছু পেটে পড়লেই সারে। আর দেখছেন না হাঁ করছে কিরকম? হাঁ করছে। কুমিনিনি হচ্ছে ওর একমাত্র দাবাই। আছে আমার কাছে, এক্ষুনি আমি আনছি, দাঁড়াও। আমি তো দাঁড়িয়েই ছিলাম, কিন্তু মামা দাঁড়ালেন না। কুইনিনের নাম শুনেই তার হাঁ বুঝে এসেছিল। হাঁ হাঁ করে তিনি উঠে পড়লেন, সেরে উঠলেন চটপট। সরে আসতেও তার দেরি হলো না। 1 মিনিটও আর তিনি দাঁড়ালেন না সেখানে। তারপর আর একটুও রেস্ট না নিয়ে সেই রেস্তোরাঁ থেকে এক দৌড়ে আমরা বেরিয়ে এলাম। একটা দোকান অমনি অমনি চলে গেল আমাদের। যাকগে, গোটা বেন্টিং স্ট্রিটই পড়ে আছে এখনো। বহরে খাটো দেখতে বেটে হলে কি হবে, চায়ের দোকানের কিছু কমতি নেই এই রাস্তায়। আর এই শহরেই বা কম কি? আর সব চাওয়ালাই এমনি ডাক্তার নয়, সবার কাছেই কিছু কুইনিন মজুদ নেই। পরের দোকানটাতেই মামার পেটে চা, মামলেট প্রভৃতিরা এসে পড়ে, আর পড়তে থাকে পরের পর। তারপর থেকে চলতে থাকে এমনি ধারা। একবার আমি পড়ি, মামা ওঠেন, তারপর মামা পড়েন, আমি তার শুশ্রূষা করি। মামার আর আমার সেবায় উঠে পড়ে লাগি পরম্পরায়। চলল এরকম দোকানের পর দোকান।
চৌহদ্দিটার চারধারে চক্কর মেরে চার চক্রান্ত চলতে থাকে আমাদের। খেয়ে খেয়ে পেট ফুলে ঢোল হয়ে উঠল দুজনেরই। আমাদের জয় ঢাকও বলা যায়। বেন্টিং স্ট্রিটের মোড় ঘুরে কফি হাউসের পাশ কাটিয়ে যাই, সেখানে ঢুকতে সাহস হয় না আমাদের। কফি হাউসের মতন অত বড় স্টেজে অভিনয় করা কি চারটিখানি? অগত্যা স্যান্ডউইচ, পটাটো চিপ আর কাজু বাদামের মায়া কাটিয়ে চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে ফের আমরা ফিরে আসি ধর্মতলার মোড়টায়। বেন্টিং স্ট্রিটের গোড়াতেই ঘুরে আসি আবার। চা খেয়ে খেয়ে মানুষ চাতাল হয় কিনা জানি না, কিন্তু যেতে যেতে আর খেতে খেতে পথঘাটার দোকানপাট কখন যে গুলিয়ে গেছিল আমাদের। আবার যে আমরা ঘুরপাক খেয়ে সেই আগের দোকানে সবেকার আগেরটাই ফিরে এসেছি তা খেয়ালই হয়নি একদম। চমক ভাঙলো যখন টনক নড়ল দোকানদারের। আরে এরা যে আবার ফিরে এসেছে রে, ঘুরে এসেছে আবার, দেখ দেখ ফের সেই হিস্ট্রিওয়ালারা। খালি দোকানদারি নয়, আগের চা পাইদের যারা তখনও সেই দোকানে ছিল তারাও বেশ অবাক হলো আমাদের আবির্ভাবে। বিয়ারিং চিঠির মতন ফের আমাদের ফেরত আসতে দেখে চাওয়ালাকে মোটেই খুশি দেখা গেল না। বিয়ারিং ডাক মানেই তো বেয়ার এক ডাকাতি। গাঁটের পয়সা খসিয়ে তাকে খালাস করো, আমাদের মতন অখাদ্য যত অখদ্দেরকে খাইয়ে খাইয়ে লাশ করো, তাতে কাল লালসা হয়। কিন্তু ভেবে দেখলে এতে এমন অবাক হবার কি ছিল? হিস্ট্রি যখন রিপিট করে তখন হিস্ট্রিয়াকে রিপিট করতে পারে না। অবশ্যই একটু খুঁত হয়েছিল বটে, সামান্যই, সেই একটুকুই যা গলদ এক জায়গায়। মামার পালা পড়েছিল এবার। আমার হিস্টেরিয়া মামার জিওগ্রাফিতে রিপিট করেছিল, এইটুকুই যা। হিস্টেরিয়া জিওগ্রাফিতে গোলে বেঁধেছিল শুধু এইখানেই। ইতিহাস আর ভূগোল পাল্টেছিল এই একটুখানি, এমন কিছুই তো আর বিশেষ নয়। আমাদের অজ্ঞাতসারে আমার হিস্টেরিয়া মামার মানচিত্রে কম্পমান হয়ে দেখা দিয়েছিল, এইটুকুই যা খুঁত নামমাত্রই। এছাড়া আর সবই আমরা ঠিক ঠিক করেছি। জামার বোতাম খোলা, খবরের কাগজের হাওয়া লাগানো, বিলকুল আমার দিক থেকে কোনো ত্রুটি হয়নি। মামার অভিনয়ও যদ্দূর নিখুঁত হতে হয়, কিন্তু হলে কি হবে, দোকানদারটা তবুও কেমন খুঁতখুত করে। হ্যাঁ, এরকমটা হলো যে, এরকম কেন? সেবারে দেখলাম বাচ্চাটার, এবারে দেখছি ধাইটাকে ধরেছে। হ্যাঁ, একই রকমের ব্যায়াম, খালি দিনই আওড়ান, ভারী শক্ত ব্যায়াম। আমি বললাম, ছোঁয়াচরক ব্যায়াম কি না, এপিডেমিক তো একেই বলে। আমার থেকে মামার হয়েছে, বড় হলে যেমন হয়ে থাকে। যাই হোক, এই হচ্ছে হিস্টেরিয়া, এর ওষুধ হচ্ছে মামলেট, ডবল ডিমের মামলেট। নিদেন একখানা মোগলাই পরোটা হলেও হয়। কুছ পরোয়া নেই, সারাচ্ছি আমি এই ছোঁয়াচে, এই দণ্ডেই। এই নিয়ে আয় তো গরম জলে কেটলিটা। হাঁকলো সেই চাওয়ালা। চায়ের দরকার নেই, পরোটারও পরোয়া করে না, শুদ্ধ গরম জলেই সারবে এই রোগ। টকবগে ফুটন্ত জলের কেটলিটা এসে পড়ল, চায়ের জল গরম হচ্ছিল যেটায়। উপর কর, দে উপর করে পুরো কেটলিটা এই লোকটার উপর। হ্যাঁ, তার আগে ছোঁয়াটার মাথাতেও ছটাকখানেক ছাড়। শুনতে না শুনতেই আমি ছটকে আসি। বারে, আমি কেন? আমাকে কেন? আমার মাথায় কিসের জন্য? আমার তো হিস্টেরিয়া হয়নি। হয়নি কিন্তু হতে কতক্ষণ? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, পড়ানি বইয়ে। ব্যায়াম হওয়ার আগেই তো সারাতে হয়। কে জানে, তোমার হয়তো ফের জিওগ্রাফিয়া হতে পারে, সে আরো শক্ত অসুখ, আরো বেশি ছোঁয়াচে। তার আগেই আরাম করা যাক তোমায়। আরামের কথা পারতেই আমি লাফ মারি, এক রাম লাফ, রামরাজ্য সুলভ লাফ। আর সেই এক লাফেই সারা ধরামতলা পেরিয়ে আসি। আর মামাও বেরিয়ে আসেন, তবে কিনা একটু দেরি করে, আর মেডিকেল কলেজ হয়ে মাস তিনেক বাদে। আর তারপরেই সেই মাথার ফাঁড়ায় সব চুল উঠে গেল মামার, টাক পড়ে গেল তার। হবেই, জানা কথা। গরম জল চুলের বেজায় ক্ষতিকর, তাতে চুল উঠে যায়। পড়েছিলাম হাইজিনে, কথাটা মিথ্যে নয়। ট্যাক্সও না দিয়ে চা খেতে গেলে যা হয়, বিনা পয়সার ওই টাকশো। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।